প্রিয় বন্ধুরা, আলাপচারিতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি সাহেব আলী প্রতিদিনের ন্যায় এক নতুন ভিডিওয় নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই আপনারা সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের মূল আলোচনার বিষয় সাফিক্স এন্ড প্রিফিক্স। শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই অধ্যায় নিয়ে আপনাদের সামনে খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং আপনারা এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে আপনারা সাফিক্স এবং প্রিফিক্সের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে সেটি কাটিয়ে ওঠা সম্ভব হয়। তো আমরা মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের এটি ক্লিয়ার করতে চাই, সাফিক্স এন্ড প্রিফিক্স এই অধ্যায় নিয়ে আলোচনা করার আগে আমি দুইটি বাংলা শব্দ এবং দুইটি ইংরাজি শব্দ নিয়েই আলোকপাত শুরু করেছি। অর্থাৎ প্রথম শব্দটি হচ্ছে সুখী, যার ইংরাজি শব্দ হ্যাপি। অনুরূপভাবে দায়িত্ববান, যার ইংরাজি শব্দ ডিউটি। এখানে সুখী এবং হ্যাপি সমার্থকবোধক শব্দ, দায়িত্ব এবং ডিউটি এটাও সমার্থকবোধক শব্দ। সুখী শব্দটির আগে যদি অ যোগ করা হয় তাহলে হচ্ছে অসুখী, এবং হ্যাপি শব্দটির আগে যদি আন যোগ করা হয় তাহলে হচ্ছে আনহ্যাপি। অনুরূপভাবে দায়িত্ব এর শেষে যদি বান যোগ করা হয় তাহলে হচ্ছে দায়িত্ববান, এবং ডিউটি এর শেষে ফুল যোগ করলে হচ্ছে ডিউটিফুল। এখানে আমরা কি বুঝলাম, কেন আমি এই দুইটা বাংলা শব্দ নিয়ে শুরু করলাম? এখানে লক্ষণীয় বিষয় একটু খেয়াল করে দেখবেন, সুখী এর আগে আমি অ যোগ করেছি এবং হ্যাপি এর আগে আমি আন যোগ করেছি। এখানে এই দুইটি শব্দ নিয়ে কেন বা শুরু করার উদ্দেশ্য আপনারা একটু খেয়াল করবেন, যে সুখী এর আগে আমি অ যোগ করে সম্পূর্ণ নতুন শব্দ পেয়েছি যেটা অসুখী। অনুরূপভাবে দায়িত্ব এর শেষে বান যোগ করে আমি সম্পূর্ণ নতুন একটা শব্দ পেয়েছি দায়িত্ববান। অনুরূপভাবে হ্যাপি এর আগে আমি আন যোগ করে নতুন একটা শব্দ পেয়েছি আনহ্যাপি, এবং ডিউটি এর শেষে ফুল যোগ করে নতুন একটা শব্দ পেয়েছি ডিউটিফুল। এর উদ্দেশ্য হচ্ছে এই, যদি আমরা কোনো একটা বাংলার আগে কোনো অক্ষর এক কিংবা একাধিক অক্ষর যুক্ত করি তাহলে সেটা হয় উপসর্গ, এবং শেষে যদি আমরা এক বা একাধিক অক্ষর যোগ করি তাহলে সেটা হয় অনুসর্গ। অনুরূপভাবে সাফিক্সের ক্ষেত্রে কোনো ইংরাজি শব্দ এর আগে এক কিংবা একাধিক অক্ষর যোগ করার মধ্য দিয়ে যে এক বা একাধিক অক্ষরটা যোগ করি সেটা অ্যাফিক্স হিসেবে সাফিক্স হয়, এবং কোনো ইংরাজি ও শব্দের শেষে এক কিংবা একাধিক অক্ষর যুক্ত করে যদি আমরা এক বা একাধিক অক্ষর যুক্ত করি তাহলে সেটা হয় প্রিফিক্স। আমরা যদি কোনো ইংরাজি শব্দের আগে এক কিংবা একাধিক অক্ষর যোগ করি তাহলে সেটা হবে প্রিফিক্স, এবং কোন ইংরাজি শব্দের শেষে এক কিংবা একাধিক অক্ষর যোগ করলে সেটা হবে সাফিক্স। এই আলোচনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়, কোন ইংরাজি শব্দের আগে এক বা একাধিক অক্ষর যোগ করলে হবে প্রিফিক্স, এবং শেষে এক বা একাধিক অক্ষর যোগ করলে হবে সাফিক্স। এই অক্ষর যোগ করা আগে কিংবা পরে যোগ করার মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ পাবো। প্রিফিক্স অর্থাৎ যদি কোনো ইংরাজি শব্দের আগে আমরা কোনো অক্ষর যোগ করি তাহলে যে নতুন শব্দটি পাবো সেই শব্দটি পূর্বের শব্দের অর্থের সাথে মিল থাকবে না, নতুন একটা অর্থ দেবে। এবং যদি আমরা কোনো ইংরাজি শব্দের শেষে এক বা একাধিক অক্ষর যোগ করি এবং যোগ করার ফলে যদি নতুন একটা শব্দ পাই তাহলে সেই নতুন শব্দটির অর্থ একই রকম থাকবে কিন্তু পার্টস অফ স্পিচে চেঞ্জ হবে। এই আলোচনার মাধ্যমে এতটুকু স্পষ্ট হলাম, সাফিক্স বলতে কোনো একটি ইংরাজি শব্দের শেষে কয়েকটি অক্ষর যোগ করতে হয়, এবং প্রিফিক্স বলতে কোনো একটি ইংরাজি শব্দের আগে কয়েকটি অক্ষর যোগ করতে হয়। আমি এখানে আপনাদের উদ্দেশ্যে দুইটি সেন্টেন্স রেখেছি।
একটি হচ্ছে হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান, আরেকটি হচ্ছে হি ইজ এ ড্যাশ ডিউটি পারসন। আমি এই দুইটি বাক্য আপনাদের কাছে উপস্থাপন করলাম, কারণটি হচ্ছে আমরা জানি যে আমাদের পরীক্ষায় অবশ্যই একটি প্যাসেজ পড়ে এবং সেই প্যাসেজে ঠিক অনুরূপভাবে শূন্যস্থান দেওয়া থাকে এবং শূন্যস্থানের ডানে একটা ব্র্যাকেটের ভিতরে একটি শব্দ দেওয়া থাকে। সেই শব্দটি অবশ্যই সাফিক্স না প্রিফিক্স হবে সেই অনুযায়ী পরিবর্তন করতে হয়। আমাদের এখানে এটি জানার তেমনটা গুরুত্ব নেই, যদিও আমি এ বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও করেছি। সাফিক্স এবং প্রিফিক্স এর সংজ্ঞা, তাৎপর্য বিস্তার আলোচনা করার প্রয়োজন এখানে নেই। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আমি যে কথাটা বলছিলাম যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এবং দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে হি ইজ এ ড্যাশ ডিউটি পারসন। এখানে একটু আমরা খেয়াল করি যে ম্যান, এখানে যে ম্যান শব্দটা আছে এই ম্যান শব্দটি হচ্ছে নাউন এবং পারসন যেটা আছে পারসনটিও নাউন। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন সাফিক্স কিংবা প্রিফিক্স চ্যাপ্টারে যে কোশ্চেন পেপারটা যে প্যাসেজটা আমাদের সামনে আসবে সেটা যখন আমরা পূরণ করতে যাব তখন যেখানে এই ব্র্যাকেটের ভিতরে শব্দটা থাকবে তার পরের শব্দটা কোন পার্টসে এবং ড্যাশের আগের যে শব্দটা সেটা কি আছে, এই দুইটার উপর ডিপেন্ড করেই আমার এই ব্র্যাকেটের ভিতর শব্দটা পরিবর্তন করতে হবে। আমরা এখানে যেটা পেলাম সেটি হচ্ছে দিস গ্যাপ ফরম্যাট ইজ ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে যে দুইটি সেন্টেন্স উদাহরণ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই দুইটি সেন্টেন্স সম্পর্কে যদি পরিষ্কার স্বচ্ছ ধারণা আপনাদের ভিতর তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ইনশাআল্লাহ পাবেন। তো আমরা এখান থেকে আরেকটু ভিতরে যাই সাফিক্স এবং প্রিফিক্সটা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেতে। এখানে আমরা বলবো যে হাউ উইল উই ইউজ সাফিক্স এন্ড প্রিফিক্স, আমরা কিভাবে এই সাফিক্স এন্ড প্রিফিক্সকে ব্যবহার করব, অর্থাৎ এই সাফিক্স এন্ড প্রিফিক্সকে আমরা কিভাবে সঠিকভাবে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এটি জানার জন্য আমি পূর্বের যে দুইটি সেন্টেন্স আছে সেই দুইটি সেন্টেন্স আবারও আপনাদের সামনে আনছি। এখন এখানে আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে ম্যান শব্দটি নাউন, আবারও বলছিলাম যে পারসন শব্দটি নাউন। পারসন শব্দটি নাউন, আবার ম্যান শব্দটি নাউন। আমরা একটুখানি যে পূর্বের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা দেখি যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে যে ড্যাশটা অর্থাৎ যে ম্যান শব্দটির আগের যে ব্র্যাকেটের ভিতর যে শব্দটি আছে এবং তার আগের যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানটাই মূলত এই অনেস্ট অর্থাৎ ব্র্যাকেট এর ভিতরে যে শব্দটি আছে এইটার পরিবর্তন করতে হবে। তো এটা পরিবর্তন করতে গেলে কিংবা ডিউটিটাকে আমাদের পরিবর্তন করতে গেলে আমাদের যে বিষয়টায় খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এই ড্যাশ কিংবা এই শূন্যস্থান এর পরের শব্দ এবং এই শূন্যস্থানের পূর্বের শব্দটি, অর্থাৎ পরের শব্দটি আছে ম্যান নাউন এবং পূর্বের শব্দটি আছে আর্টিকেল একটা ডিটারমিনার। এখানে গ্যাপের পজিশনটা হচ্ছে কি এ ড্যাশ ম্যান, অর্থাৎ ডিটারমিনার শূন্যস্থান একটা নাউন, আমরা এটা হিসেবে দেখবো। তাহলে আমরা এখানে কি দেখলাম, কিসের গুরুত্ব এখানে সবচাইতে বেশি? এখানে সবচাইতে গুরুত্ব বেশিটা হলো পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা। আমরা যদি পার্টস অফ স্পিচের শনাক্ত করতে পারি তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্সের শুদ্ধ ব্যবহার আমরা ইংরাজি করতে পারবো এবং ইংরাজিতে এই শুদ্ধ ব্যবহারের মাধ্যমে আমরা সম্পূর্ণ নাম্বার পেতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আমরা প্রাথমিকভাবে যে পার্টস অফ স্পিচ আমরা এটা কিন্তু জানি, সবাই জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটি হচ্ছে নাউন, তারপরটি হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখানে আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্সে এই 8 প্রকার যে পার্টস অফ স্পিচ সবগুলো লাগবে কিনা, তার প্রশ্নের উত্তরে আমি বলবো যে সবগুলো লাগবে না, এখানে আমাদের 4টি বিষয় লাগবে, অর্থাৎ 4টি পার্টস অফ স্পিচ আমাদের লাগবে। একটি হচ্ছে নাউন,
অপরটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের এই চারটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই চারটি বিষয় সাফিক্স এবং প্রিফিক্সের শুদ্ধ ব্যবহারের ক্ষেত্রে কিংবা সম্পূর্ণ নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে আপনাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের যে ইউজেস আছে, ব্যবহার আছে, সেটা জানানোর জন্য আমি চেষ্টা করব। আপনারা সামনে যাবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখছি সেটা সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়েই আমি কথা বলছি আপনাদের সামনে। তো ইউজেস অফ নাউন, আমরা যে চারটে সেকশন আপনার এখানে পেয়েছি, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই চারটি বিষয়, অর্থাৎ এই চারটি বিষয়ের যদি ব্যবহার জানা যায় তাহলে আমরা অবশ্যই সাফিক্স এন্ড প্রিফিক্স এর পূর্ণ নাম্বার পেতে সক্ষম হব। আপনারা ধৈর্য সহকারে একটু খেয়াল করে এখানে নাউনের যে ব্যবহারটা কিভাবে হচ্ছে এটা খেয়াল করবেন। তো এখানে দেখবেন যে 1 নম্বর হচ্ছে ইফ দ্য গ্যাপ রিমেইনস এট দ্য বিগিনিং বিফোর দ্য ভার্ব অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ যদি একটা শূন্যস্থান একেবারে শুরুতে থাকে এবং সেই শুরুটা কি ভার্বের আগে থাকে অ্যাজ এ সাবজেক্ট, যদি শূন্যস্থানটা ভার্বের আগে থাকে, আমার পজিশনটা বুঝতে হবে, আমার কথাটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার শুনতে হবে। সেটি হচ্ছে যে ভার্বটার আগে যদি শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানটা সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই শূন্যস্থানে নাউন বলবে। 2 নম্বর বিষয়টা হলো ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার ভার্ব অ্যাজ অবজেক্ট, অর্থাৎ যদি এই শূন্যস্থানটা ভার্বের পরে থাকে এবং সেটা যদি অবজেক্ট অনুযায়ী থাকে, ভার্বের পরে থাকবে এবং অবজেক্ট অনুযায়ী থাকবে, তাহলে সেক্ষেত্রে সেই শূন্যস্থানে নাউন বসতে পারে। এখন 3 নম্বর বিষয়টি হচ্ছে ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার প্রিপোজিশন, যদি শূন্যস্থানটা প্রিপোজিশনের পরে থাকে, যে শূন্যস্থানটা, যে ব্র্যাকেটটা আমরা যে ভার্বের মানে যে শব্দটা ব্র্যাকেটের ভিতরে পাচ্ছি, ওই শব্দটা যদি প্রিপোজিশনের পরে থাকে তাহলে সেটা নাউন হবে। 4 নম্বর বিষয়টি হচ্ছে যে ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার পজিটিভ কেস, যদি শূন্যস্থানটা পজিটিভ কেসের পরে থাকে তাহলে সেক্ষেত্রে নাউনটা পড়বে। 5 নম্বর বিষয়টা হচ্ছে ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার অ্যাডজেক্টিভ, যদি শূন্যস্থানটা অ্যাডজেক্টিভের পরে থাকে তাহলেও সেক্ষেত্রে আমাদের নাউন ওই শূন্যস্থানে পড়বে। 6 নম্বর বিষয়টা হলো ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার ডমিনেস্ট্রেটিভ প্রোনাউন, যদি দেখা যায় যে শূন্যস্থানটা ডমিনেস্ট্রেটিভ প্রোনাউনের পরে আছে তাহলে সেক্ষেত্রে নাউন বলবে। অনুরূপ ভাবে ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার দ্য আর্টিকেলস অনলি এ ওয়ার্ড, যদি একটা শূন্যস্থান আপনার আর্টিকেলের পরে থাকে, অর্থাৎ টোটাল ডিটারমিনার, এখানে আর্টিকেল বলাটা এভাবে হবে না, টোটাল ডিটারমিনারের পরে যদি থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার ওই শূন্যস্থানে নাউন বলবে। যে নাউনের ব্যবহারটা কিন্তু আমরা এখানে 7টা পয়েন্ট পেয়েছি, যার ভিতরে একটি হচ্ছে ভার্বের আগে যদি শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর বিষয়টা হলো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে নাউন বলবে। প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে নাউন বলবে। পজিটিভ কেসের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে নাউন বলবে। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা কিন্তু আমরা সবাই জানি যে ইন, অফ, উইথ, উইদাউট, অ্যাবাউট ইত্যাদি। পজিটিভ কেসের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের নাউন বলবে। পজিটিভ কেসটা কি? মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, কিংবা কোনো নাউন এর পরে অ্যাপোস্ট্রফি থাকলে সেটাও একটা পজিটিভ কেস হয়। আবার অ্যাডজেক্টিভের পরেও কিন্তু যদি দেখা যাচ্ছে যে শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নাউন বসবে। অ্যাডজেক্টিভটা কি? যে শব্দ দ্বারা, যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো নাউন কিংবা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলছে। ডোমিনেস্ট্রেটিভ প্রোনাউনের পরেও যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে নাউন বসবে। তো ডোমিনেস্ট্রেটিভ প্রোনাউনটা কি? দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটিকে ডোমিনেস্ট্রেটিভ প্রোনাউন বলছে। এখানে বলা হচ্ছে যে শূন্যস্থান মানে আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আবার নাউন বলবে।
এই 7টা পয়েন্ট অবশ্যই আপনারা মনে করে রাখবেন। এই 7টা পয়েন্টের পরে নাউন বসবে, অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাউন বসাতে হবে। তারপরে যেটা আসছে ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যবহারটা কি, কোন শূন্যস্থান এ অ্যাডজেক্টিভটা বসাতে হবে, অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের যে ব্র্যাকেটটা থাকবে, শূন্যস্থানের পরে যে ব্র্যাকেটটা থাকবে, সেই ব্র্যাকেটটাই আসলে অ্যাডজেক্টিভ বসবে কিনা সেটা ডিপেন্ড করবে দুইটি নিয়মের উপর। একটি হচ্ছে ইফ দ্য গ্যাপ রিমেইনস আফটার লিঙ্কিং অর বিভার, তার মানে হচ্ছে যদি শূন্যস্থানটা কোনো লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্ব এর পরেই থাকে, অর্থাৎ শূন্যস্থানটা লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্বের পরে থাকে। লিঙ্কিং ভার্ব বিভার্বটা am is are was are ইত্যাদি। আবার 2 নম্বর যেটা হচ্ছে যে শূন্যস্থানটা ইফ দ্য গ্যাপ রিমেইনস বিফোর নাউন, অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে শূন্যস্থানটা নাউনের আগে আছে, যদি দেখা যায় শূন্যস্থান অর্থাৎ যে ব্র্যাকেটে যে শব্দটা আমাদের সাফিক্স অর প্রিফিক্স করতে হবে, সেই শব্দটা দেখা যাচ্ছে শূন্যস্থানে যদি নাউনের আগে থাকে তাহলে অবশ্যই সে জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। অনুরূপভাবে যদি আমরা ভার্বের ব্যবহারটা দেখতে চাই, তাহলে এখানে যেটা আসছে ইন কেস উই সি দ্য গ্যাপ রিমেইনস আফটার সাবজেক্ট, আমরা এটা কিন্তু জানি যে যদি আমরা দেখি যে শূন্যস্থানটা সাবজেক্টের পরে আছে, একটা সাবজেক্টের পরে যদি শূন্যস্থানটা থাকে তাহলে সেখানে অবশ্যই আমাদের ভার্ব বসাতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে in case we see the gap remains after preposition to and this preposition is ready to receive an infinitive, যদি আমরা দেখি যে কোনো একটা শূন্যস্থান প্রিপোজিশনের পরে আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে আছে কোন প্রিপোজিশন টু, এবং সেই টুটা অবশ্যই ইনফিনিটিভ ভার্ব গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা কিন্তু নাউনের 7টা পয়েন্টের ভিতরে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসে, কিন্তু এখানে যেহেতু টুটাকে আনা হয়েছে এটা একটা কনফ্লিক্ট তৈরি করবে যে টু তো একটা প্রিপোজিশন। এটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে আমি বলবো যে টুটার পরে সেই জায়গায় ভার্ব বসবে যদি এই টুটার পরে ওই ভার্বটা ইনফিনিটিভ হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই টুর পরে ইনফিনিটিভ ভার্বটাকে ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স এর ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে ওখানে ইনফিনিটিভ ভার্বটাকে ব্যবহার করা যায় কিনা। আমরা সর্বশেষ যে পয়েন্ট আসছে সেটি হচ্ছে অ্যাডভার্বের যে ব্যবহারটা, কোন কোন শূন্যস্থানে অ্যাডভার্ব বসে। এটা আমরা জানি যে 4টি শূন্যস্থানে বিশেষ করে অ্যাডভার্ব বসে, যেটি হচ্ছে 1 নম্বরে if we find the gap at the middle position of subject and verb, আমরা কিন্তু এটা জানি যদি দেখা যাচ্ছে যে একটা শূন্যস্থান একটা মধ্যবর্তী জায়গায় আছে যার পূর্বে আছে সাবজেক্ট এবং পরে আছে ভার্ব, ঠিক সাবজেক্ট এবং ভার্ব এই দুইটার মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে if we find the gap after verb, যদি আমরা দেখি যে গ্যাপটা কিংবা শূন্যস্থানটা ভার্বের পরে আসছে তাহলে সেক্ষেত্রে আমাদের সেখানে অ্যাডভার্ব বসাতে হবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে if we find the gap after a noun, যদি আমরা একটা নাউনের পরেই শূন্যস্থানটা দেখি তাহলে সেক্ষেত্রেও আমাদের সাফিক্স এবং প্রিফিক্সটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। 4 নম্বর বিষয় অর্থাৎ সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে if we find the gap before the subject, আমরা যদি সাবজেক্টের পূর্বে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পূর্বেই যদি শূন্যস্থান দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের অ্যাডভার্ব বসবে, অর্থাৎ একটা সাবজেক্ট আছে সাবজেক্টের পূর্বে যদি দেখা যায় শূন্যস্থান আছে তাহলে সেক্ষেত্রে আমাদের সেখানে অ্যাডভার্ব বসবে। এই যে টোটাল 15টা পয়েন্ট যদি আমরা খুব মনে করে রাখতে পারি কিংবা মনে ধারণ করতে পারি এবং এটার ব্যবহার সম্পর্কে বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই সাফিক্স এবং প্রিফিক্সের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো। আমরা একটুখানি ভিতরে যাব আবারও, যেহেতু আমি শুধুমাত্র রুলস নিয়ে কথা বলছিলাম, এখানে আমরা দেখবো যে নাও এক্সাম্পল সলভটা আমরা যে প্রথম উদাহরণটা আমরা দেখছিলাম সেই উদাহরণের বিষয়ে যদি বলা হয়, প্রথম উদাহরণটা ছিল যে হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান। 2 নম্বর উদাহরণটা ছিল হি ইজ এ ড্যাশ ডিউটি পারসন। এখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করছিলাম যে শেষের শব্দটি নাউন ছিল, তাহলে নাউনটার পূর্বে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে।
এখানে অনেস্ট আছে, অনেস্ট শব্দটা আবার অ্যাডজেক্টিভ। এখানে খুবই গুরুত্ব সহকারে, খুবই সতর্কতার সহকারে এই শূন্যস্থানটা যে ব্র্যাকেটের ভিতরে শব্দটা আছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ আমরা জানি শেষ শব্দটা ম্যান এবং ম্যান শব্দটা নাউন, তাহলে নিয়ম অনুযায়ী ম্যানের আগে অর্থাৎ নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু ব্র্যাকেটে যে শব্দটি আছে সেটাও অ্যাডজেক্টিভ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে প্রিফিক্স সেই ধরনের শব্দ অংশকে বলে, অর্থাৎ সেই ধরনের অক্ষরগুলোকে যোগ করতে হয় পূর্বে, যেটা অর্থকে পরিবর্তন করে, পার্টস অফ স্পিচকে পরিবর্তন করে না। যার কারণে এক্ষেত্রে আমাদের অর্থ পরিবর্তনের দরকার। এখানে পার্টস অফ স্পিচ যেটা বসানো উচিত ছিল সেটি আছে, অর্থাৎ এখানে ম্যান নাউন, নাউনের পূর্বে এখানে অ্যাডজেক্টিভ হবে, তাহলে সেই অ্যাডজেক্টিভই এখানে আছে, তাহলে এর অর্থটা পরিবর্তন করতে হবে। যার কারণে আমরা এর আগে ডিজ যোগ করব। ডিজ যোগ করলে এটার অর্থ পরিবর্তন হবে এবং নতুন একটা শব্দ পাবো, ডিজ অনেস্ট। অর্থাৎ এই যে সংযুক্তানে যেটা বসাতে হবে সেটা হলো ডিজ অনেস্ট বসাতে হবে। আমি আশা করি যে আপনারা এই বিষয়টাই পরিষ্কার ধারণা পেয়েছেন। দুই নম্বর বিষয়টি হচ্ছে হি ইজ ড্যাশ ডিউটি পারসন। আমরা এখানেও একটু খেয়াল করি যে শেষ শব্দটা কিন্তু এখানে নাউন, তাহলে এখানেও নাউনের আগে কি হবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু এটা না, ডিউটিটা হচ্ছে নাউন। তাহলে যেহেতু এই ডিউটি শব্দটি নাউন, তাহলে আমাদের এখানে করণীয় কি? আমাদের এখানে শেষে কোনো শব্দ অংশ যোগ করতে হবে, অর্থাৎ শেষে শব্দ অংশটা যোগ করতে হবে যাতে করে নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা জানি যে কোনো শব্দর আগে যদি কোনো শব্দ অংশ যোগ করা হয়, অক্ষর যোগ করা হয়, তাহলে সেটা অর্থকে পরিবর্তন করে দেবে। শেষে যদি আমরা কোনো অক্ষর কিংবা অক্ষর সমূহ যোগ করি তাহলে সেটা পার্টস অফ স্পিচকে পরিবর্তন করে দেবে। তাহলে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তন করা, আর অপরটাই অর্থাৎ 1 নম্বরটাই প্রয়োজন ছিল অর্থকে পরিবর্তন করা। যেহেতু 1 নম্বরে পার্টস অফ স্পিচ ঠিক ছিল, 2 নম্বরে পার্টস অফ স্পিচ ঠিক নেই কিন্তু অর্থ ঠিক আছে, যার কারণে আমরা ডিউটিকে অ্যাডজেক্টিভ বানাবো। ডিউটিকে অ্যাডজেক্টিভ বানাতে গেলে আমাদের কি করতে হবে? ওয়াইটা আই বানিয়ে দেবো এবং শেষে ফুল যুক্ত করবো, ডিউটিফুল। এখন ওয়াইটাকে কেন আমি আই বানাবো? কারণ ওয়াই অক্ষরটার আগে টি আসবে, টিটা হলো কনসোনেন্ট। সেমিভার ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে কোনো শব্দ অংশ কিংবা অক্ষর অংশ যুক্ত করার ক্ষেত্রে ওয়াইটাকে আই এ রূপান্তরিত করতে হয়, যার কারণে আমরা ওয়াইটাকে আই বানাবো এবং শেষে ফুল যোগ করবো। অর্থাৎ এই যে এই শূন্যস্থানে আমাদের সঠিক যে উত্তরটি বসবে সেটা হচ্ছে ডিউটিফুল। এটাই ফরম্যাটটা ছিল কি? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। এটা কিন্তু আমরা এর আগেই বলেছি। গ্যাপের পজিশনটাও আমরা এর আগে আপনাদের সামনে পরিষ্কার করেছি। আশা করি ও বিষয়তে আর কথা বলা লাগবে না। আপনারা 1 এবং 2 নম্বর যে উদাহরণটা, এই দুইটা সম্পর্কে পরিষ্কার ধারণা আপনি পেয়েছেন এই প্রত্যাশা করে আমি কিছু নতুন উদাহরণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। নতুন উদাহরণের একটি হচ্ছে হি ইজ ড্যাশ অ্যাটেন্ড টু হিজ ক্লাস। এখানে খেয়াল করুন যে টু, এই টুটা কিন্তু প্রিপজিশন। আবার শেষের যে অক্ষর অর্থাৎ এই যে ব্র্যাকেট যেখানে আছে, এই ব্র্যাকেটটার পরের যে শব্দটি সেটি হচ্ছে টু, যেটা হলো প্রিপজিশন, এবং ড্যাশটার অর্থাৎ গ্যাপটার আগের যে শব্দটি আছে সেটা হচ্ছে ইজ, যেটা হলো লিঙ্ক ইন ভার্ব। আমি বলছিলাম যে লিঙ্ক ইন ভার্ব কিংবা বি ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ বসে। তো অ্যাটেন্ডটা হচ্ছে মূল ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। অ্যাটেন্ডটার অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাটেন্টিভ। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা হবে অ্যাটেন্টিভ, এই শূন্যস্থানের সঠিক শব্দ হবে অ্যাটেন্টিভ। 2 নম্বর যে বাক্যটি সেটি হচ্ছে দে ভিজিটেড এ নেচার প্লেস। এখানে খেয়াল করুন 2 নম্বরটা খুবই গুরুত্বের সাথে খেয়াল করবেন। শেষ শব্দটা প্লেস, নাউন, এবং শূন্যস্থানের আগের শব্দটি ডিটারমিনার। নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, নেচার এর অ্যাডজেক্টিভটা কি? নেচার। এখানে সঠিক উত্তরটা হবে নেচার। 3 নম্বর যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা আপনি খেয়াল করুন
দ্য স্টুডেন্টস গো টু স্কুল রেগুলার। এখানে খেয়াল করুন যে শূন্যস্থানটা শেষে আছে এবং শূন্যস্থানটার আগে নাউন আছে। আমরা অ্যাডভার্বের যে 4টি নিয়ম সেখানে আমরা বলছিলাম যে নাউনটার পূর্বে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডভার্ব হবে, অর্থাৎ রেগুলার এর অ্যাডভার্বটা হবে রেগুলারলি। এই ছিল আমাদের আজকের বিশেষ কথা, এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা যে একটা স্পেশাল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, অবশ্যই এটুকানি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ বিশেষ আকর্ষণ আপনাদের এখানে আমি তৈরি করতে চাই। আমরা জানি যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আমি বলছি যে নাউনটা যদি দেখা যায় এই নাউনের এখানে শূন্যস্থান আছে, ফরম্যাটটা যদি এমন থাকে, অর্থাৎ ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এমন ধরনের ফরম্যাট যদি থাকে, নাউনের এখানে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে নাউন বসবে, অ্যাডজেক্টিভের এখানে যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ বসবে, আবার অ্যাডভার্বের এখানে শূন্যস্থান থাকলেও সেটা অ্যাডভার্ব বসবে। এই ডিটারমিনারের মানে এই যে ফরম্যাটটা অবশ্যই খুবই মনোযোগ সহকারে আপনাদের ধারণ করতে হবে। আবার দেখুন যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এক্ষেত্রেও যেখানে যে শূন্যস্থান থাকবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সেই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে সেটা বসাতে হবে, কারণ নাউনের এখানে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই নাউন বসাতে হবে, যদি অ্যাডজেক্টিভের এখানে শূন্যস্থান থাকে তাহলে সাফিক্স কিংবা প্রিফিক্স হিসেবে অবশ্যই সেখানে অ্যাডজেক্টিভ বসাতেই হবে। আবার দেখুন যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানেও কিন্তু সেই একই নিয়মটা প্রযোজ্য। এখন আমাদের বিষয়টা হচ্ছে ডিটারমিনারটা কি। ডিটারমিনার নিয়ে অবশ্যই একটা বিস্তার আলোচনা করার দরকার, যেটা নিয়ে আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করব ইনশাল্লাহ। তবুও প্রাথমিকভাবে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে কিছু ডিটারমিনার আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন আর্টিকেল হিসেবে সেগুলো সবই ডিটারমিনার হবে, এ এন্ড বি। এটা ডিটারমিনার হবে ডোমিনেস্ট্রেটিভ কেস, ডোমিনেস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস দ্যাট দিস দোজ ইত্যাদি, এটা ডিটারমিনার হবে পজিটিভ কেস, মাই ইওর হিজ হার ইটস আওয়ার দেয়ার ইত্যাদি হচ্ছে পজিটিভ কেস হবে। কোয়ান্টিফায়ার যেমন সাম, অ্যানি, ম্যানি, ফিউ, অল, এনা। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত। কোনো সমস্যা থাকলেও সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আলাপচারিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ততক্ষণে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।